17 ফেব্রুয়ারি যেদিন মন্ত্রিসভার এই নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন এবং একই সঙ্গে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন, সেদিন সন্ধ্যায় হঠাৎ করে আমার সহকর্মী আজহার লিমন আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালো যে তাকে অফিস থেকে শোকজ করা হয়েছে। এর কিছুক্ষণ পরে আবার রাকিব ভাইয়ের কাছ থেকেও জিনিসটা জানলাম এবং শুভ ভাইও একই কথা বলল। তখন আমি কৌতূহলবশত আমার যেই মেইল সেটা চেক করে দেখলাম যে আমাকেও শোকজ করা হয়েছে। সেই শোকজ লেটারটা আমি ওপেন করে দেখলাম যে সেখানে আমার দুটি স্ট্যাটাসের কথা উল্লেখ করা আছে। এই দুটি স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস ছিল আমি নির্বাচনের আগের রাতে দিয়েছি সাংবাদিকতার নিয়ে একটা আক্ষেপ করে, নিরপেক্ষ গণমাধ্যম নিয়ে একটা আক্ষেপ করে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। সেটা মোটেও এখন টিভির উদ্দেশ্য করে কোনো স্ট্যাটাস ছিল না। এই স্ট্যাটাসটা সামগ্রিকভাবে বাংলাদেশের গণমাধ্যম নিয়ে আমি লিখেছিলাম। এই ধরনের স্ট্যাটাস আমি বিগত আওয়ামী লীগের আমলে কয়েকবার দিয়েছি। গণমাধ্যমের নিরপেক্ষতা, গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যমের গ্রহণযোগ্যতা, এগুলো নিয়ে আমি নানান সময় গণমাধ্যমের সমালোচনা করে আমি দিয়েছি। শুধু আমি না, বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকরা যারা সঠিক সাংবাদিকতা করতে চায় তারা অনেকেই এগুলো নিজেরাই লেখালেখি করেন। সো এটাকে আমি কোনো অপরাধ মনে করি না। এইটা আমার শোকজ লেটার উল্লেখ করা আছে যে এই স্ট্যাটাসটি আমি কেন দিলাম। মজার বিষয় হচ্ছে এই স্ট্যাটাসটি আমি যখন দিই তখন তুষার আবদুল্লাহর সামনে আমি বসাছিলাম, তার সামনে বসেই আমি স্ট্যাটাসটি দিয়েছিলাম। তিনি যদি আমাকে তখন বলতেন যে তুমি এই স্ট্যাটাসটি ডিলিট করে দাও, এটা আমার স্বার্থের সঙ্গে যায় না, আমার অফিসের স্বার্থের সঙ্গে যায় না, আমার অফিস ক্ষতিগ্রস্ত হবে, স্বাভাবিকভাবে অফিসের বস তিনি আমাকে বললে আমি সে কথা মানতাম, সম্মান করতাম, আমার কাছে মনে হয়। এরপরে আমার যেই শোকজ লেটার সেখানে আরেকটি বিষয় উল্লেখ করা আছে যে আমি বাংলাদেশের যেই গণভোট অনুষ্ঠিত হয়েছে সে গণভোট এবং সংস্কার নিয়ে আমি একটি আইনি ব্যাখ্যার বিশ্লেষণমূলক বিষয় আমার সোশ্যাল মিডিয়া, আমার ফেসবুকে লিখেছি, যেটি এখনও, এই দুটি স্ট্যাটাস এখনও আমার আছে। আমি কোনোটাই অনলাইনে কিংবা ডিলিট করিনি। চাইলে যে কেউ পড়তে পারে যে এখানে আসলে আমি এমন কি বলেছি যেটার কারণে আমার চাকরি যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। বলা হয়েছে 7 দিনের মধ্যে আমাকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে হবে এবং এই 7 দিন অফিসে যাওয়া যাবে না। অফিসে যে নিচে নিরাপত্তা কর্মীরা বসেন তাদেরকে আমাদের 4 জনের ছবি দেওয়া হয়েছে এবং ছবি দিয়ে বলা হয়েছে আমরা 4 জন যাতে অফিসে ঢুকতে না পারি। তো আপনি তো আমাকে শোকজ লেটারেই লিখছেন যে 7 দিন আমাকে কাজ থেকে বিরত থাকতে হবে। আমি তো এই ভদ্র সমাজের মানুষ, শিক্ষিত মানুষ, যে আমি তো এটুকু বুঝি যে আমাকে যদি অফিস একটা চিঠি দিয়ে বলে যে তুমি এই 7 দিন অফিসে আসবা না, আমি কেন অফিসে যাব? কিন্তু আপনি নিরাপত্তা কর্মীকে আমাদের ছবি দিয়ে, যারা আমাদের সম্মান করতেন, স্বাভাবিকভাবে আমরা যে একই অফিসে চাকরি করি, সহকর্মী, তাদের কাছে এমন একটা এলিমেন্ট দেওয়া হলো তারা যাতে আমাদেরকে অসম্মান করে। অর্থাৎ আমি যখন অফিসের দিকে উঠবো সে যেন আমাকে বাধা দেয়, বলে আপনি অফিসে যাবেন না। এটা একটা অসম্মানজনক, এটা একটা, আমার কাছে মনে হয়েছে এটা একটা ফৌজদারি অপরাধ, এটা তারা করতে পারেন না। শোকজ লেটারটা পাওয়ার পরপরই ওই দিন রাতে আমাদের যারা সাবেক সহকর্মী বিভিন্ন দেশে থাকেন তাদের অনেকে আমাকে ফোন করেছেন যে এরকম একটা ঘটনা শুনেছি, আমরা এটা ফেসবুকে লিখবো কিনা। আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে ভাই প্লিজ এইটা আগে আমাকে বুঝতে দেন, অফিস কেন এই ধরনের শোকজ লেটার দিল আমি একটু বুঝতে চাই। অফিসের সঙ্গে আগে একটু আমাকে দেন দরবার করতে দেন, অফিসের সঙ্গে বোঝাপড়া করতে দেন, আপনারা প্লিজ এখন জিনিসটা ডিসক্লোজ করেন না। কারণ ডিসক্লোজ করলে অফিসের একটা ইন্টারনাল ম্যাটার এটা যেন বাইরে না যায়, এটা আমি চেষ্টা করেছি তাদেরকে থামায় রাখার জন্য। ইন দ্য মিন টাইম আমি এটা নিয়ে তুষার আবদুল্লাহকে কয়েকবার ফোন করলাম, তিনি আমার ফোন রিসিভ করলেন না। তাকে আমি টেক্সট করলাম, তিনি আমার টেক্সটের কোনো জবাব দিলেন না। তাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালাম, কোনো জবাব দিলেন না। আমি তাকে টেক্সটে একটা কথা বলেছিলাম যে 2024 সালের 8 আগস্ট থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই যে ইন্টারিমের সময়কালটুকু ছিল, এই সময়কালে বিভিন্নভাবে উপদেষ্টাদের সমালোচনা করে, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে আমি নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম, অন্যরা অনেকে দিয়েছিল। তো আপনার অফিসের পলিসির যদি অংশ হতো যে আমরা এই ধরনের স্ট্যাটাস দিতে পারবো না, তখন আপনি কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই? আমি যদি একা এই ভুল করে থাকি বা আমরা 4 জন যদি এই ভুল করে থাকি, এই ভুল তো অফিসের অনেকে করেছে, আপনার আশেপাশের অনেক লোক করেছে, তাদেরকে কেন আপনি ব্যবস্থা নিচ্ছেন না? এই ধরনের কথা লিখে আমি তাকে টেক্সট করলাম, সে আমার টেক্সটের কোনো রিপ্লাই দিল না। তারপর পরের দিন আমরা এটা নিয়ে, আমরা 4 জনই এরপর থেকে নানা সময় আমরা একসাথে ছিলাম, আমি, আজহার লিমন, মাহমুদ আকিব ভাই, শুভ ভাই, আমরা 4 জনই অফিসের 1 থেকে 4 জন, আমরা 1 থেকে প্রথম 4 জন রিপোর্টার, মানে আমাদের সিরিয়াল ক্রম হচ্ছে আমরা এখন টেলিভিশনের যে রিপোর্টিং টিম আমরা 1, 2, 3, 4 এই 4 জনই আমরা। এর মধ্যে রাকিব ভাই চিফ রিপোর্টার বা অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জের দায়িত্ব পালন করছেন, আমি ডেপুটি চিফ রিপোর্টার বা ডেপুটি অ্যাসাইনমেন্ট ইনচার্জ হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম, শুভ ভাই বিশেষ প্রতিনিধি, আজহার লিমন সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তো আমরা 4 জন যখন পরের দিন একসাথ হলাম তখন আমাদেরকে অনেকে ফোন করছিলেন, আমাদের কাছের অনেক লোক বিষয়টা জানার চেষ্টা করছিলেন। আমরা কয়েকজনকে অনুরোধ করেছিলাম বিষয়টা যেন বাইরে না যায়, আপাতত আমরা একটু বুঝি, দেখি অফিসের সঙ্গে কি হয়।
এর মধ্যে জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেল। তারপর আমরা আমাদের যথারীতি আমরা চারজনই যথাসময়ে আমাদের শোকজের উত্তর দিলাম। শোকজের উত্তর দেওয়ার আগে আমরা আমাদের যেই মালিক প্রতিষ্ঠান অর্থাৎ এখন টেলিভিশনের যে মালিক সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসান ভাই, ওনার সঙ্গে আমরা দেখা করলাম। তো উনি আমাদেরকে বললেন যে আপনারা তো তুষার আবদুল্লাহর সঙ্গে একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, আপনারা দীর্ঘ 10, 12, 13, 14, 15 বছর কাজ করেছেন একসঙ্গে। সো আপনারা নিজেরা ভাই ভাইয়ের মতো আপনারা দেখেন জিনিসটা মিল করে নেন নিজেরা, তাহলে তো আর আমার জন্য সহজ হয়ে যায়। আমার এখানে মানে এখানে আমার নাক গলাতে হচ্ছে না। অর্থাৎ আমাদের কাছে ভালোই লাগছে যে ওনার কথাটা সুন্দর, যৌক্তিক। তো আমরা ওনার কথা সূত্র ধরেই আমরা তুষার আবদুল্লাহর বাসায় গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করার জন্য। বিষয়টা আসলে আমরা নিজেরা বসার জন্য। দেখেন একটা বিষয়, আপনার বাসায় যদি কেউ যায়, আর আপনার বাসায় যদি একজন ফকিরও যায়, আপনি তো তাকে সম্মান করবেন, কথা বলবেন। ওনার বাসায় আমরা গেলাম, আমরা দেখলাম, আমরা ওনার গলার আওয়াজ শুনলাম উনি বাসায় আছেন, কিন্তু ওনার যেই বাসার যেই হেল্পিং হ্যান্ড, তাকে আমরা বললাম যে ভাইকে একটু বলেন, আমরা আসছি, আমরা শুধু ওনার সঙ্গে কথা বলবো। তো উনি একবার এক কথা বলে পাঠাইছে। একবার বলছে উনি এখন বাসায় নাই, আবার বলছে যে উনি এখন দেখা করতে পারবেন না, পরে কথা বলবেন। মানে নানাভাবে আমরা এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করেছিলাম। উনি আমাদের সঙ্গে দেখা করেননি, আমরা চলে আসলাম। চলে আসার পর আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নিলাম আসলে কি করা যায়। তারপরে অফিসের যে সিদ্ধান্ত, আমরা সেটাকে সম্মান করে আমরা শোকজের যে উত্তর, কারণ দর্শনের উত্তর আমরা দিয়েছিলাম। এদিন এইচআরের যে ছেলেটা আমাদেরকে এগুলো পাঠিয়েছে মেইলে কিংবা হোয়াটসঅ্যাপে, তাকে আমি ফোন করেছিলাম, তাকে জিজ্ঞেস করেছিলাম ভাই এই শোকজ দেওয়ার কারণ কি। তো সে বলল, স্পষ্ট করে সে আমাকে বলেছে যে আপনাদের চাকরির বিষয়ে নেগেটিভ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি বললাম যে এই সিদ্ধান্ত কি একা তুষার আবদুল্লাহর নাকি সিটি গ্রুপের ওই সিদ্ধান্ত আছে? তিনি আমাদেরকে বলেছেন দুইজনেরই 2টা সম্মিলিত সিদ্ধান্ত, অর্থাৎ সিটি গ্রুপ এবং এখন টিভি কর্তৃপক্ষ 2 পক্ষেরই সম্মিলিত সিদ্ধান্ত। তো এটার ক্লারিফিকেশন আমরা পেয়ে গেলাম। আমরা সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আমরা যখন গেলাম, তিনি বললেন তিনি এই সিদ্ধান্তের সঙ্গে নাই, তিনি জানান না এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন তুষার আবদুল্লাহর সঙ্গে মিটমাট করার জন্য। আমরা সেজন্যই তার বাসায় গিয়েছিলাম। তিনি আমাদের সঙ্গে, তুষার আবদুল্লাহ আমাদের সঙ্গে দেখা করেন। এরপর আমরা 4 জনে মিলে আমরা এক হয়ে 23শে ফেব্রুয়ারিতে সম্ভবত আমরা আমাদের শোকজ লেটারের উত্তর দিলাম। উত্তর দেওয়ার অল্প কিছুক্ষণ, 20 থেকে 30 মিনিটের মধ্যে আরেকটা চিঠি, আমাদের কাছে মনে হচ্ছে যে চিঠিগুলো রেডি ছিল, আরেকটা চিঠি আমাদেরকে মেইলে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হলো যে আপনাদের যেই উত্তর দেওয়া হয়েছে সেটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এই তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনারা অফিসে আসতে আপনাদেরকে নিষেধ করা হয়েছে। তা আমি জানতে চাইলাম যে তদন্ত কমিটিতে কারা কারা থাকবেন। বলছে এটা বলা যাবে না, এটা বলার নিয়ম নাই। তা বললাম তদন্ত কমিটি তো আমাকে ফেস করবে, আমার তো জানার অধিকার আছে কারা তদন্ত কমিটিতে থাকবেন। গোপন তদন্ত কমিটিতে আপনি করতে পারেন না। ধরেন বড় কোনো ক্রাইমের ঘটনা হয় যেখানে তদন্ত কমিটির সদস্যদের জীবন নাশের হুমকি থাকে, সেই সব ঘটনা ছাড়া বাংলাদেশের আইন স্পিরিট হচ্ছে আপনি তদন্ত কমিটির নাম প্রকাশ করতে হবে। কারণ হচ্ছে এই তদন্ত কমিটিতে কারা আছেন তাদের আমাদের জানার বিষয়, তাদের সঙ্গে আমাদের স্বার্থগত কোনো দ্বন্দ্ব আছে কিনা সেটা আমাদের জানার বিষয় না। আপনি এমন কাউকে দিয়ে তদন্ত কমিটিতে করতে পারেন না। তদন্ত কমিটি নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি বলি। আমি এই যে তদন্ত কমিটি পরে কী করলো সেটাও আমি বলছি। তার আগে আমি একটু বলে নিই, আমি নিজেও একটা তদন্ত কমিটির মেম্বার ছিলাম এখন টেলিভিশনের একজনের চাকরির বিষয়। মজার বিষয় হচ্ছে এখন টেলিভিশন আগে সিদ্ধান্ত নেয় কারো চাকরি যাবে, এরপরে সে তদন্ত কমিটি করে। এই তদন্ত কমিটি দিয়ে এটাকে কি বলে, একটা আইওয়াশ তদন্ত কমিটি দিয়ে একটা রিপোর্ট তৈরি করে। এই রিপোর্ট দিয়ে সে ওই চাকরি যাওয়াটাকে জায়েজ করে। তো আমাকে যখন তদন্ত কমিটিতে দেওয়া হয়েছিল আমি ঢাকার বাইরে ছিলাম, অফিসের অ্যাসাইনমেন্টে ঢাকার বাইরে ছিলাম, সম্ভবত আমি কক্সবাজারে ছিলাম বা কোথাও এক জায়গায় ছিলাম। তো আমি ঢাকায় এসে তুষার আবদুল্লাহকে সরাসরি বললাম, ভাই আমাকে তদন্ত কমিটির সদস্য বানিয়েছেন, ভালো কথা, একদম স্পষ্ট করে বলছে। সম্ভবত এইসব কারণে উনি আমাকে পছন্দ, মানে আমাকে নিয়ে ওনার একটু ছিল আর কি বলে, অস্বস্তি ছিল, বা আমাদেরকে নিয়ে অস্বস্তি ছিল যে ভাই আপনি তদন্ত কমিটি আমাকে বানিয়েছেন, সদস্য বানিয়েছেন, ভালো কথা। আমরা এর আগে দেখেছি যে অফিসে তদন্ত কমিটির মাধ্যমে আমাদের অনেক সহকর্মী চাকরি খাওয়া হয়েছে। আমাকে তদন্ত কমিটির সদস্য বানিয়েছেন, আমি যেটা সঠিক যদি আমার তদন্তে উঠে আসে, আমার সহকর্মী নির্দোষ, তাইলে আমি ওইভাবেই তদন্ত রিপোর্ট দিব, কোনো ধরনের আমাকে ইনসিস্ট করা যাবে না। কারণ আমাকে যখন সদস্য বানানো হয়েছে, এইচআরের ওই ছেলেটাই আমাকে বললো যে ভাই তুষার আবদুল্লাহ এই বিষয়ে নেগেটিভ, আপনাদেরকে ওইভাবে তদন্ত কমিটি করতে, তদন্ত রিপোর্ট বানাতে হবে, আমাকে বলেছে স্পষ্ট। আমি তুষার আবদুল্লাহকে বললাম যে ভাই আপনি যদি এই ধরনের ঘটনা মনে করেন যে আমাকে দিয়ে আপনার মন মতো করে একটা তদন্ত রিপোর্ট বানাবেন, প্লিজ আমাকে এই তদন্ত কমিটি থেকে বাদ দেন, আমি এই তদন্ত কমিটিতে থাকবো না। আমি কারো পেটে লাথি মারার, কারো রিজিকে আঘাত করার কারণ হইতে চাই না, আমি এটা হবও না।
স্পষ্ট করে আমি বলেছি। শুধু এটা না, এখন টেলিভিশনের আমার জানা মতে যে কয়জনের চাকরি খাওয়া হয়েছে প্রত্যেকটা ইস্যুতে আমি তুষার আব্দুল্লাহ রুমে গিয়ে প্রতিবাদ করেছি, প্রত্যেকটা ইস্যুতে আমি বলেছি এটা করতে পারেন না ভাই। ওই তদন্ত কমিটিতে যখন আমি দেখলাম সত্যি সত্যি, আমরা 3 জন তদন্ত কমিটির সদস্য ছিলাম, সত্যি সত্যি দেখলাম আমাদের ওই সহকর্মী নির্দোষ, আমরা সেইভাবে তদন্ত রিপোর্ট দিয়েছি এবং আমরা বলেছি যে বরং অফিস সেখানে দায়িত্বহীন আচরণ করেছে, এবং সেইভাবে রিপোর্ট দেওয়ার পরে সেই সহকর্মীর চাকরি আমরা রক্ষা করেছি। যাই হোক, আমাদের উপর যখন তদন্ত কমিটি গঠন করা হলো, আমাদেরকে যখন আরেকটি চিঠি দিয়ে বলা হলো যে আপনাদের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটির সদস্য কারা আমরা জানি না। সেই তদন্ত কমিটি গঠন করার পর অফিসের সিলেক্টিভ কিছু সহকর্মীকে দিয়ে ওনার রুমে ডেকে ডেকে একটা কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে আমাদের নামে ভোট দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে বেলায়েত হোসাইন, মাহমুদ রাকিব, আজহার লিমন, মুজাহিদ শুভ এই আচরণ করেছি কি করে নাই, এইটা কি করেছি কি করে না, হ্যাঁ এবং না, হ্যাঁ এবং না, হ্যাঁ এবং না। তো স্বাভাবিকভাবে সে চাচ্ছে আমাদের চাকরিটা চলে যাক, আর সেইটার পক্ষে আমাদের এই চাকরি যাওয়াটাকে জায়েজ করার জন্য এটাকে কি বলে, একটা প্রহসনের ভোটের আয়োজন করলো, প্রহসনের জরিপের আয়োজন করলো। এটা খুবই হাস্যকর লাগছে আমাদের কাছে। 400-র অধিক এমপ্লয়ি আছে এখন টেলিভিশন, আপনি তাইলে পুরোটা ভোটে দিয়ে দেন। আপনি আপনার মতো করে কয়েকজন লোককে বাছাই করে করে আমাদের বিরুদ্ধে ভোট নেবেন, এটা তো হইতে পারে না। তো যাই হোক, উনি এটা করলেন। করার পরে তদন্ত কমিটি কিন্তু আমাদেরকে চিঠি দেয় নাই, ওই সেই এইচআরের ছেলেটাই আমাদেরকে চিঠি দিয়ে জানাচ্ছে যে এত তারিখ আপনাদেরকে তদন্ত কমিটির মিটিংয়ে ডাকা হয়েছে। সম্ভবত এটা 2রা মার্চ আমাদেরকে তদন্ত কমিটির মিটিংয়ে ডাকা হয়েছে, আমরা তদন্ত কমিটির মিটিং যেন ফেস করি। তো স্বাভাবিকভাবে আমরা গোপন তদন্ত কমিটি মানি না, আমরা প্রত্যেকেই একটা একটা করে এইটার এগেনিস্টে আমরা আমাদের লেটার লিখলাম যে এই তদন্ত কমিটি এই কারণে আমরা মানি না, এবং আমরা একটা স্বাধীন তদন্ত কমিটির দাবি জানিয়ে আমরা সেখানে গিয়েছিলাম যে আমরা তদন্ত কমিটিকে যেহেতু স্বীকৃতি দিচ্ছি না, সেই তদন্ত কমিটি আমার স্বার্থ, আমার অধিকার কতটুকু রক্ষা করবে সেটা সম্পর্কে যেহেতু আমি নিশ্চিত নই, তাহলে আমি এই তদন্ত কমিটি কেন আমি মানব। সেজন্য আমরা হাজির হয়েছি অফিসের সিদ্ধান্তকে সম্মান করে, কিন্তু আমরা গিয়ে একটা চিঠি দিয়ে এসেছি, আমাদের একটা জবাব দিয়ে এসেছি, আমাদের একটা দাবি দিয়ে এসেছি। সেই দাবিতে আমরা বলেছি তদন্ত কমিটি করতে হবে এখন টেলিভিশন থেকে 2 জন, সিটি গ্রুপ থেকে 2 জন এবং সাংবাদিক সংগঠন থেকে 2 জন, বা এই 3টা সমন্বয় তদন্ত কমিটি গঠিত হবে। তাহলে সবাই জানবে আসলে ঘটনা কি হয়েছে, আমরা যদি অপরাধী হই সেটা জানবে। আপনি আপনার মতো করে আপনার পছন্দের লোকদেরকে দিয়ে তদন্ত কমিটি করে কি জানি একটা টার্ম সে ইউজ করে যে অ্যাসফার ল করা হয়েছে। অ্যাসফার ল মানে হচ্ছে তদন্ত কমিটি গড়া হয়েছে শ্রমিকের পক্ষ থেকে আর কি, শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে। তো সেখানে তো ইনক্লুডিং তুষার আব্দুল্লাহ আমরা সবাই শ্রমিক। যে 5 জনকে দিয়ে তদন্ত কমিটি, আমরা গিয়ে 5 জনকে দেখলাম, 5 জনকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সবাই শ্রমিক। তো মালিক পক্ষের প্রতিনিধি কই, সাংবাদিক সংগঠনের পক্ষের প্রতিনিধি কই? এই প্রশ্নগুলো তুলে আমরা যখন তদন্ত কমিটির বৈঠকে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে এমন 2 জন ব্যক্তি সেখানে আছে যারা আমাদের এই যাওয়ার চেষ্টার পেছনে স্পষ্ট করে অবদান রাখছে এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে, মানুষকে ইনবক্স করে করে আমাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে। যে অলরেডি আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে কীভাবে তদন্ত কমিটির সদস্য হয়? এই প্রশ্নটা আমরা সেখানে তুলে তদন্ত কমিটির উপর আপত্তি জানিয়ে আমরা চলে আসলাম। তারপরে আমরা শুনলাম যে অ্যাজ পার ল আমাদেরকে 2 মাসের মধ্যে একটা সমাধান করা হবে। 2 মাস চলে গেল, প্রায় 3 মাস হতে চললো, আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হলো না। মূলত ব্যাপারটা আমরা যতটুকু বুঝলাম যে আমাদেরকে আসলে এইভাবে করে রেখে 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 আমাদেরকে সাংবাদিকতার মাঠ থেকে আউট করে দেওয়ার জন্য একটা নোংরা ষড়যন্ত্র করা হয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের সঙ্গে এই আচরণ করা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমার ব্যক্তিগত জবাবদিহিতার জায়গা থেকে, যে এখন টেলিভিশনের শুরুর থেকে আমি ছিলাম, শুরুর থেকে মানে একদম শুরুর থেকে আর কি। যখন এখন টেলিভিশনের লাইসেন্স হয় নাই, এখন টেলিভিশন পরীক্ষামূলক সম্প্রচারে আসেনি, এখন টেলিভিশনে কোনো অফিস ছিল না, আমরা একটা ক্যাম্প অফিসে বসতাম, তখন থেকে এখন টেলিভিশনের সঙ্গে আসছি। এখন টেলিভিশনের প্রথম 3-4 জনের মধ্যে, 4-5 জনের মধ্যে আমি একজন। এই যে আমাদের যে একটা প্রতিষ্ঠানের শুরু থেকে আমরা ছিলাম, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিজেদের পরিবার পরিজনকে নানাভাবে বঞ্চিত করে দিন রাত 24 ঘন্টা সময় দিয়েছি। শুধু কি নিজেরা রিপোর্ট করেছি না, নিজেরা কাজ করেছি না, বরং আমাদের যারা জুনিয়র ছোট ভাই ব্রাদার ছিলেন, এদের প্রত্যেককে তৈরি করার পেছনে আমরা কাজ করেছি। আমার দায়িত্ব পালনকালে আমি যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি প্রত্যেককে সমান সুযোগ দেওয়ার জন্য, প্রত্যেকের প্রতি ক্রেডিবল থাকার জন্য। এখন টেলিভিশনকে আমরা নিজের সন্তানের মতো ভালোবাসি। এখন টেলিভিশন আমাদের কি বলবো, এটা আমাদের পরিবারের মতো একটা জায়গা।
আমরা আমাদের শ্রম ঘাম এখন টেলিভিশনের প্রত্যেকটা পিলার, প্রত্যেকটা ইট বালুর সঙ্গে আমাদের শ্রম ঘাম মিশে আছে। আমরা এখনো আছি। আমরা তো চাইলে অন্য কোথাও জয়েন করে ফেলতে পারতাম, বা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে অফারও দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি কোনো অন্যায় করিনি, আমার সাংবাদিকতার জীবনে আমি আমার প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি বাক্যে, প্রত্যেকটি রিপোর্টে আমি সৎ থাকার চেষ্টা করেছি। আমি এমন কিছু করিনি যেটা আমার রাষ্ট্রের বিরুদ্ধে কাজ হয়ে যায়, এমন কিছু করিনি যেটা আমি সাংবাদিকতার থেকে লাইন ক্রস করেছি। আমরা সবসময় নিরপেক্ষ সাংবাদিকতার কথা বলতাম, অফিসে ক্রেডিবল জার্নালিজমের কথা বলতাম। সেই জায়গায় তিনি অনেকভাবে সেন্সরশিপ আনতেন। সবচেয়ে ন্যাক্কারজনক যে বিষয়টা, আমরা নানাজন থেকে শুনেছি যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক পাবেল ভাইকে ইউজ করে, পাবেল ভাইকে ব্যবহার করে তুষার আবদুল্লাহ এগুলো করছেন। এই ঘটনার পর আমি পাবেল ভাইয়ের সঙ্গে, যেহেতু আমার পরিচয় আছে, আমি পাবেল ভাইকে ফোন দিলাম। পাবেল ভাইকে ফোন দিয়ে বললাম, ভাই আমাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুঃখজনকভাবে শুনলাম আপনাকে ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনার পাওয়ারকে কাজে লাগানো হচ্ছে। তখন পাবেল ভাই যেটা বললেন সেটা চমকে ওঠার মতো। পাবেল ভাই বললেন, উল্টা তুষার আবদুল্লাহ, তোমরা যে ফেসবুকে নানা সময় নানা ধরনের স্ট্যাটাস দিয়েছ, জবাবদিহিতামূলক, সমালোচনামূলক, সেই স্ট্যাটাসগুলি স্ক্রিনশট আমার কাছে পাঠিয়েছে। একই অফিসে আমরা চাকরি করি, তুষার আবদুল্লাহ আমাদের স্ক্রিনশট সরকারের লোকজনের কাছে, রাজনৈতিক দলের নেতাদের কাছে পাঠাচ্ছে আমাদেরকে কি করার জন্য, আসলে মানে ওনার উদ্দেশ্যটা কি? সো পাবেল ভাইকে আমি বললাম যে ভাই, তাহলে বলছে আমি তুষারকে বলে দিয়েছি তুমি আমার নাম বিক্রি করে কোথাও এই কাজগুলো করবা না। তো যাই হোক, এই হলো ঘটনা। আমার কাছে মনে হয় এই ঘটনাগুলো সবার জানার দরকার, জানিয়ে দিলাম আর কি। ধন্যবাদ।